5ই অগস্ট 2024, ঢাকা, বাংলাদেশ। গুলিবর্ষণের মুখে পালাচ্ছেন বিক্ষোভকারীরা। গুলি করতেছে, বাট এখন আর ভয় পাওয়ার সময় নেই। কিন্তু একজন ঘটনার ভিডিও ধারণ করে চলেছেন। ফোন ধরে বলে যে আপনার ফোন তো বন্ধু তো গুলি খাইছে, ওর অবস্থা ভালো না। যাত্রাবাড়ির এই এলাকাটিতে পুলিশ নির্বিচারে গুলি চালায়। এ ঘটনায় কমপক্ষে 52 জন প্রাণ হারান, আহত হন আরও অসংখ্য মানুষ। মানে তারা তো মনে করেন ধরে ধরে ফায়ার করতেছে, 2-3টা বাড়ি দেয়, বলে কি যাও, যাই দৌড় দিলেই গুলি করে। মানে কিভাবে যে ভাই গুলি করছে। আমরা এখনো বলে থাকি যে আমাদের হয়তোবা মৃত্যু অথবা মাতৃভূমি, দুইটার একটা। অপ্রকাশিত ভিডিও, পুলিশ ও বিক্ষোভকারীদের বক্তব্য এবং নথিপত্রের ভিত্তিতে আমরা জানার চেষ্টা করেছি সেদিন আসলে কি ঘটেছিল এবং ঘটনাটির জন্য দায়ী কারা। এই পুলিশ তো আর নিজের ইচ্ছায় গুলি করে নাই, পুলিশকে তো কেউ নির্দেশনা দেওয়া হয়েছে, এবং এই নির্দেশনাগুলো কারা দিল? সেনাবাহিনীর ভূমিকা কেমন ছিল সেটাও আমরা দেখার চেষ্টা করেছি। বাংলাদেশ জুড়ে কয়েক সপ্তাহের রক্তপাতের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। সরকার চাচ্ছিল যে আন্দোলন যেভাবেই হোক দমন করার জন্য। বিচার করো, টানা 15 বছর শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। বাংলাদেশ always maintain the human rights. To me, human rights means their security, their right to food, right to vote, right to live, everything we maintain. হাসিনার দীর্ঘ এই শাসনামল ক্রমেই দুর্নীতিগ্রস্ত এবং কর্তৃত্ববাদী হয়ে ওঠে। বিরোধীদের ধরে ধরে জেলে ভরা হয়, নির্যাতনের শিকার হন অনেকে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ফেরানোর প্রতিবাদে 2024 সালের জুলাই মাসে গোটা দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। About 30% of jobs were set aside for the families of veterans who fought in the country's War of Independence. রাসেল মাহমুদের মতো শিক্ষার্থীরাই আন্দোলনটির সমন্বয় করেন। যখন দেখলাম যে আমার এই কোটা সংস্কার, এটা আমি যেহেতু শিক্ষার্থী, আমি এই কোটার যদি বৈষম্যের শিকার হয়ে যায়, তাহলে আমি দেখা যায় একটা ভালো জব পাবো না। ষোলোই জুলাইয়ের একটি ঘটনার পর বিক্ষোভটি ক্রমে গণ অভ্যুত্থানে রূপ নেয়। আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন 23 বছর বয়সী আবু সাইদ। একা একজন শিক্ষার্থীর বিপরীতে একদল সশস্ত্র পুলিশ। একের পর এক শটগানের গুলি তার শরীরে আঘাত হানে। হাসপাতালে পৌঁছানোর আগেই আবু সাইদের মৃত্যু হয়।
এ ঘটনার পর আন্দোলন আর কোটা সংস্কারের দাবির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আমাদের ছাত্র এবং জনতার অভ্যুত্থান নামে যখন আমরা ঘোষণা দিই, তখন জনতাও আমাদের সাথে এসেছে। আবু সাইদের হত্যার খবর ছড়িয়ে পড়ার পর আন্দোলন আরও তীব্রতর হয়ে ওঠে। সেদিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। তবে আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। দিনের পর দিন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাই বোনরা আহত হচ্ছে, ভাই বোনরা শহীদ হয়ে যাচ্ছে। তখন তার আমরা এত রক্তের উপর দাঁড়িয়ে এই রক্ত মারে আমরা হচ্ছে গিয়ে শেখ হাসিনার সাথে সংলাপে বসতে পারি না। শেখ হাসিনার ভাষণের পরদিন দেশটির যোগাযোগ ব্যবস্থা রীতিমতো ভেঙে পড়ে। সরকারের নির্দেশে বন্ধ করা হয় ইন্টারনেট। সরকার চাচ্ছিল যে আন্দোলন যেভাবেই হোক দমন করার জন্য। বিজয়ের মতো তরুণ শিক্ষার্থীরা তখন ক্রমবর্ধমান প্রতিরোধের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে ওঠেন। আমাদের ফার্স্টে প্ল্যান ছিল আপনার যখন ইন্টারনেট শেষ হয়ে যায় সবাইকে আবার একত্রিত করার, কারণ গণহারে গ্রেপ্তার চলছিল। কোথায় কে ছিল আমরা কারোই খোঁজ পাচ্ছিলাম না। সবগুলোকে অ্যারেস্ট করতে বলছিল আজকে, মানে সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবো ধরে ফেলবে। হাসিনা একটি নির্দেশ জারি করেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে হবে। ফাঁস হওয়া এই অডিও রেকর্ডিং, যা বিবিসি যাচাই করেছে, সেখানে শেখ হাসিনাকে নির্দেশনা দিতে শোনা যাচ্ছে। নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল যাত্রাবাড়ী। বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগ স্থাপনকারী এই রুটটি পণ্য পরিবহনের ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ। অনেক জনগণ থাকে যাত্রাবাড়ি ড্যামরা এলাকায়, কারণ ঢাকামুখী একটা প্রবেশ পথ এই যাত্রাবাড়ি। এই এলাকার মধ্যে সবাই থাকে, স্টুডেন্টও আছে, আপনার অনেক শ্রমিক আছে। মহাসড়কের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে কড়া নিরাপত্তা বেষ্টিত একটি পুলিশ স্টেশন, যাদের দায়িত্ব সেখানকার নিরাপত্তা নিশ্চিত করা। বিক্ষোভকারীরা বারবার মহাসড়কটি অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষ শুরু হয়। বাংলাদেশের মানুষ তো স্বাধীন, তারা কথা বলতেই পারে। এখন যদি ওনাদের কথা বলার সেই স্বাধীনতা হারায় ফেলে, তখন জনগণ তো এমনি ক্ষিপ্ত থাকে। সরকার দেশব্যাপী কারফিউ জারি করে। যারা এই আইন ভেঙেছে তাদেরকে নির্মম পরিণতি ভোগ করতে হয়েছে। যাত্রাবাড়ী থানার সে সময়ের কিছু নথিপত্র বিবিসি আইয়ের হাতে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বিক্ষোভ দমনে পুলিশ তাজা গুলি এবং সামরিক মানের রাইফেল ব্যবহার করেছে।
বড় অভিযানের অংশ হিসেবে 20শে জুলাই যাত্রাবাড়ী মহাসড়কে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও সেনাবাহিনী। সেদিনকার একটি ভয়াবহ ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। মহাসড়কের পাশে একটি চায়ের দোকানের কাছে 19 বছর বয়সী শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে মারধর ও গুলি করে পুলিশ। তাইমের বন্ধু তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও পুলিশ গুলি অব্যাহত রাখে। পরে ওই দিনই তাইমের মৃত্যু হয়। যাত্রাবাড়ী থানার নথিপত্র থেকে সেদিনের পুলিশি সহিংসতা সম্পর্কে জানা যায়। সেদিন পুলিশ প্রায় 2444 রাউন্ড তাজা গুলি ছুড়েছিল। এর মধ্যে 695 রাউন্ড গুলি ছোড়া হয় অ্যাসল্ট রাইফেল থেকে। সেই সঙ্গে অন্তত 210টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। আন্দোলনকারীদের উপরে হামলাটা তো এই যাত্রাবাড়ী থানা থেকেই কন্ট্রোল হয়েছে। এই কারণে সম্ভবত আন্দোলনের থেকে মানুষের ক্ষোভটা আসলে বেড়ে গেল। বিক্ষোভকারীদের মধ্যে যাত্রাবাড়ির দুই বন্ধু শাওন এবং মিরাজও ছিলেন। মিরাজ ভাবতো যে একটা পরিবর্তন দরকার, যে সমস্যাগুলোর মধ্যে আমাদের পুরো বাংলাদেশ জর্জরিত ছিল, এখান থেকে একটা পরিবর্তন দরকার। বিশেষ করে আমাদের বৈষম্য, যে চাকরির ক্ষেত্রে সবাই অনেকেই আমাদের দেশে বেকার, এবং কোনো অন্যায় বিরুদ্ধে মানে দেখলে ওইখানে প্রতিবাদ করতেন, এবং স্বৈরাচারী যখন ভাবে দেশটা চলতেছেন এটার বিরুদ্ধে সে কথা বলতেন। ওর সাথে আমার সাথে এলাকায় সবসময় উঠা বসা দেখা। ওর মধ্যে যে বিষয়টা ছিল যে সবাই একসাথ করে রাখা, একটা অভিভাবকের মতো। এই কারণে আমাদের বন্ধুত্ব এতদিন এত গভীর। আমরা ফ্যামিলিগতভাবে সবাই অ্যাটাচড। পুলিশের সাথে সংঘর্ষ সহিংস হয়ে ওঠার সঙ্গে সঙ্গে পরের 2 সপ্তাহে বিক্ষোভকারীদের সংখ্যাও বাড়তে থাকে। Close to 100 people have been killed as violent anti-government protests continue to rock Bangladesh. More than 150 people have been killed there in a week of violence. পরিস্থিতি এক পর্যায়ে চরমে পৌঁছায়। এখন আন্দোলনকারীদের আর পিছু হটার সুযোগ নেই। তারা তখন গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছেন, আর সেটি ঠেকানোর পরিকল্পনা করছেন শেখ হাসিনা। সরকার যখন গোপনে পরিকল্পনা করছে, বিক্ষোভকারীরা তখন যাত্রাবাড়ী থানার বাইরে একত্রিত হতে শুরু করেন। আমরা ফার্স্টে ছাত্র জনতাকে শান্ত হতে বললাম। বিজয় সহ অন্য আন্দোলনকারীরা অস্ত্র প্রত্যাহারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান এবং পুলিশ বাহিনীকে বললাম, ভাই আপনারা এতদিন যাই করছেন, অনেক ভুল কাজ করছেন, মানুষকে হত্যা করছেন, আমাদের ভাইকে মারছেন, আমরা এগুলো সব ভেবে সব দেখে মাফ করে দিছি আপনাদেরকে। আমরা চাই আপনারা আমাদের সাথে যোগদান করেন। জবাবে পুলিশ সহিংসতা অব্যাহত রাখে। সেদিন সন্ধ্যায় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে গণভবনে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার রাস্তায় তখন হাজার হাজার বিক্ষোভকারী। খবর ছড়িয়ে পড়ে 5ই আগস্টের মার্চ ফর ঢাকা কর্মসূচিতে যোগ দিতে আরও অসংখ্য মানুষ ঢাকা আসছেন। আন্দোলনকারীরা যেন ঢাকায় ঢুকতে না পারেন, সেজন্য সবগুলো প্রবেশমুখ বন্ধ করার পরিকল্পনা করে সেনাবাহিনী এবং বিজিবি। যে কোনো উপায়ে পদযাত্রা বন্ধ করার নির্দেশ দেওয়া হয় পুলিশকে। পাঁচ তারিখে মিরাজ আমাদেরকে সবাইকে ফোন